সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এর একটি অংশ। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে রাসায়নিক সমীকরণ কি তা বলতে পারবে, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী জানতে পারবে, রাসায়নিক সমীকরণের সমাধান করতে পারবে এবং রাসায়নিক সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আজকে আমরা মূলত শিখব হচ্ছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে গাণিতিক সমস্যা আছে তার সমাধান। তাহলে আমাদের আজকের পাঠ রাসায়নিক সমীকরণের সংজ্ঞা, রাসায়নিক সমীকরণ সমতা বিধান এবং রাসায়নিক সমীকরণের গাণিতিক সমস্যার সমাধান। আমরা প্রথমে একটু দেখে আসি যে রাসায়নিক বিক্রিয়া কি। দেখো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু বা পদার্থ সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক বস্তু বা পদার্থে পরিণত হয় বা রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া বলে। যেমন কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে, মানে কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সালফারের দহনে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তদ্রূপ তোমরা জানো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি লবণ পানি উৎপন্ন হয়। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি উৎপন্ন হয়। এভাবে অসংখ্য বিক্রিয়া তোমরা দেখে থাকবে। আমরা দেখি রাসায়নিক সমীকরণ কাকে বলে। দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিভিন্ন প্রতীক, সংকেত, সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করে প্রকাশের পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ, অর্থাৎ রাসায়নিক শর্ট হ্যান্ড। মানে একটা রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা আমরা সংক্ষেপে প্রকাশ করার যে একটা পদ্ধতি, সেটি হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, এটাকে আমরা নিম্নরূপ সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। হ্যাঁ, যে হাইড্রোজেনের সংকেত তোমরা জানো H2, অক্সিজেন গ্যাসের সংকেত O2 এবং পানি এর থেকে H2O। তাহলে দেখো, আমরা এখানে কেন জি ব্যবহার করছি ব্র্যাকেটে? কারণ হাইড্রোজেনও গ্যাসীয় অবস্থায় থাকে, অক্সিজেনও গ্যাসীয় অবস্থায় থাকে এবং পানি হচ্ছে লিকুইড, এর জন্য আমরা ব্র্যাকেটে এল ব্যবহার করছি, লিকুইড এল ব্যবহার করছি। এভাবে আমরা অসংখ্য রাসায়নিক সমীকরণ দেখব। দেখো, তাহলে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম কি? রাসায়নিক বিক্রিয়ায় যে যে পদার্থ নিয়ে শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক, মানে যে যে পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে আমরা উৎপাদ বলি। তাহলে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক সমূহকে আমরা বাম পাশে এবং উৎপাদ সমূহকে ডান পাশে লিখে মাঝখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করি অথবা অ্যারো চিহ্ন, একমুখী তীর চিহ্ন আমরা ব্যবহার করি। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক ও একাধিক উৎপাদ থাকলে তাদেরকে আমরা কি করব? মাঝখানে প্লাস চিহ্ন যুক্ত করে বসাবো। সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশে একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। তাহলে সমীকরণের বাম পাশে যে সমস্ত পরমাণু আছে, ডান পাশে সে সমস্ত পরমাণু আছে এবং এই পরমাণুর সংখ্যা কি করা হয়? সমান করা হয়। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ বিক্রিয়ায় যে সমস্ত পরমাণু আছে উৎপাদে কিন্তু সেই সমস্ত পরমাণু আছে, শুধু যৌগটা ভিন্ন হয়েছে। আর রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ উভয় পক্ষেই মানে ভর সমান থাকে। রাসায়নিক বিক্রিয়ায় মানে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের বা মৌলের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। যেমন কোনো যৌগের ভৌত অবস্থা যদি সলিড মানে কঠিন হয় তাহলে আমরা ব্র্যাকেটে এস লিখি, যদি তরল হয় তাহলে ব্র্যাকেটে আমরা এল লিখব, আর যদি গ্যাসীয় হয় তাহলে ব্র্যাকেটে আমরা জি লিখব। আর যদি জলীয় দ্রবণে দ্রবীভূত থাকে কোনো বিক্রিয়ক তাহলে সেখানে আমরা ব্র্যাকেটে এ কিউ লিখব, মানে অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণে দ্রবীভূত আছে বোঝাবে। তাহলে তোমরা জানতে পারলে যে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। তাহলে আমরা কিছু রাসায়নিক সমীকরণ দেখো, যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বনের দহন, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম ক্লোরাইড, লবণ পানি উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে, এটা তোমরা আগেও একবার লেখা হয়ে গেছে অবশ্যই। সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। এভাবে অসংখ্য বিক্রিয়া তোমরা দেখে থাকতে পারো। এখন আমরা দেখব কিভাবে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা হয়। দেখো, বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে বিক্রিয়ার সমীকরণ প্রথমে লেখা হয়। এরপর বিক্রিয়ক এবং উৎপাদ যৌগিক হলে, অর্থাৎ সংকেতে একাধিক মৌলের পরমাণু থাকলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে সমতা করা হয়। অতঃপর মৌলিক বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করা। অতঃপর বিক্রিয়ায় আর সমতাকরণে বিক্রিয়ক এবং উৎপাদের সাথে সাধারণত পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা হয়। আমরা আরও একটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা দেখব, এটা বিশেষভাবে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের জন্য রাসায়নিক সমীকরণ সমতা করা সহজ হবে। যে প্রথম আমরা কি করব, একটা বিক্রিয়ায় প্রথমে ধাতু পরমাণু সমতা করতে হবে। আমরা কিন্তু আসলে এখানে বলছি অজৈব যৌগের, অজৈব এক কথায় তোমার জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো সেগুলো আলাদাভাবে সমতা করা হয়, কিন্তু এখানে আমরা অজৈব রসায়নের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সমতা করার জন্য আমরা এই নিয়ম ফলো করব, যে প্রথমে ধাতু পরমাণু সমতা করতে হবে। তবে যদি একাধিক ধাতু পরমাণু থাকে তবে পরিবর্তনশীল যৌগিক মৌলটি আগে সমতা করতে হবে। এরপর হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য পরমাণু সমতা করতে হবে, যেমন সালফার, ক্লোরিন, ফসফরাস ইত্যাদি, এই মৌলগুলো সমতা করতে হবে। এরপর অক্সিজেন পরমাণু সমতা করতে হবে, এরপর হাইড্রোজেন পরমাণু সমতা করতে হবে। যদি তুমি পরপর এই নিয়মগুলো ফলো করো তাহলে সমতা করা সহজ হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি, চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি। লক্ষ্য করো, উদাহরণ 1, এখানে কি আছে দেখুন, আয়রন সলিড আর উত্তপ্ত জলীয় বাষ্প, স্টিম প্রভাবে যদি আসলে এক কথায় আয়রনকে যদি স্টিম মানে জলীয় বাষ্পের সাথে উত্তপ্ত করা হয় তাহলে ফেরোসালফিউরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা একটু বিক্রিয়াটা সমতা করি। দেখো, প্রথমে আমরা কি দেখব, ধাতু পরমাণু সমতা করতে হবে। তাহলে ডান পাশে দেখো আয়রন আছে 3টা পরমাণু, এখানে বাম পাশে আছে 1টা পরমাণু। তাহলে আমরা কি করব, আমরা আয়রনের আগে একটা 3 সংখ্যা বসাবো, 3 বসালাম আমরা। এরপরে আমরা দেখব যে আসলে এখানে কি আছে, হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য কোনো পরমাণু নাই। তাহলে আমরা কি করব, অক্সিজেন সমতা করব। লক্ষ্য করো, অক্সিজেন এখানে ডান পাশে আছে 4টা আর বাম পাশে আছে 1টা। তাহলে আমরা দেখো এখানে একটা 4 সংখ্যা বসাবো। তাহলে আমাদের অক্সিজেন সমতা হয়ে গেল। এরপরে আসো হাইড্রোজেন সমতা। লক্ষ্য করো, বাম পাশে আছে আমাদের 4 দুগুণে 8টা হাইড্রোজেন আর ডান পাশে আছে 2টা হাইড্রোজেন। তাহলে আমরা কি করব, আমরা এই পাশে আরেকটা 4 সংখ্যা বসাবো। ডান পাশে হাইড্রোজেনের পাশে একটা 4 সংখ্যা বসাবো। আমাদের দেখো তাহলে সব কিছু সমতা হয়ে গেছে। তাহলে দেখো আয়রন 2 পাশে 3টা করে আছে আয়রন পরমাণু, অক্সিজেন আছে কয়টা করে, 4টা করে, হাইড্রোজেন আছে 8টা করে। অর্থাৎ আমাদের সব সমতা মানে সব পরমাণুগুলোর সমতা করা হয়ে গেল। উদাহরণ আমরা আরেকটা দেখি। দেখো, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করেছে। আমরা দেখি, দেখো এই পাশে বাম পাশে অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা পরমাণু আর ডান পাশে আছে 1টা পরমাণু। তাহলে আমাদের কি করতে হবে, অ্যালুমিনিয়াম এখানে 2 দিতে হবে। তাহলে ডান পাশে 2 সংখ্যা লিখলে আমাদের এটা 2 লিখলে এখানে দেখো এখানে অ্যালুমিনিয়াম সমতা হয়ে গেল। এরপর দেখতে হবে হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য পরমাণু, তার মানে ক্লোরিন আছে। ডান পাশে ক্লোরিন হলো 3 দুগুণে 6টা। তাহলে এই পাশে বাম পাশে আমাদের একটা 6 সংখ্যা লিখলেই ক্লোরিন সমতা হবে। দেখো আমরা একটা সংখ্যা লিখলাম। এরপর দেখতে হবে অক্সিজেন পরমাণু সমতাকরণ। অক্সিজেনের জন্য আমরা কি করব, দেখো আমাদের বাম পাশে অক্সিজেন আছে 3টা পরমাণু আর ডান পাশে আছে 1টা পরমাণু। তাহলে আমরা এখানে পানি মানে পানির এখানে আমরা একটা কত সংখ্যা, একটা 3 সংখ্যা লিখব। তাহলে আমাদের অক্সিজেন
সমতা হয়ে গেল। এবার দেখো আমরা হাইড্রোজেন সমতার জন্য আমরা এই দেখো এই পাশে বাম পাশে হাইড্রোজেন আছে কয়টা? 6টা। আর ডান পাশে অক্সিজেনও দেখো 3 দুগুণে 6টা। সব দেখো সমতাকরণ হয়ে গেছে। অতএব আমাদের সমতা প্রাপ্ত সমীকরণ আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এখানে দেখো ডান পাশে নাইট্রোজেন আছে একটা আর বাম পাশে আছে 2টা। তাহলে আমরা ডান পাশে একটা 2 লিখব অ্যামোনিয়ার পাশে, NH3 পাশে। এইবার দেখো তাহলে হাইড্রোজেন সমতা করার জন্য আমরা কি করব? দেখো আমাদের ডান পাশে হাইড্রোজেন আছে 3 দুগুণে 6টা আর বাম পাশে আছে 2টা। তাহলে আমরা এখানে একটা এই হাইড্রোজেনের পাশে বাম পাশে হাইড্রোজেনের পাশে একটা 3 সংখ্যা লিখব। আমাদের সমতাপ্রাপ্ত সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম যে উভয় পাশেই পরমাণু সংখ্যা সমান আছে। আমরা আরো একটা উদাহরণ দেখি। দেখো পটাশিয়াম ক্লোরাইড, একে তাপে বিয়োজিত করলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা দেখি সমতা কিভাবে আমরা করব। ডান পাশে পটাশিয়াম আছে একটা পরমাণু, ক্লোরিন আছে একটা পরমাণু। তাহলে আমাদের কি করতে হবে? অক্সিজেন সমতা নেই। অক্সিজেন আছে দেখো বাম পাশে আছে 3টা, ডান পাশে আছে 2টা। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? এই বাম পাশের 3 সংখ্যা দিয়ে 3 সংখ্যাটা এই পাশের ডান পাশে গুণ করব, আর ডান পাশের যে 2 সংখ্যা এই অক্সিজেনের সেই সংখ্যাটা দ্বারা আমরা বাম পাশে গুণ করব। তাহলে দেখো আমাদের কি হয়ে যাবে? তাহলে আমাদের অক্সিজেন সমতা হয়ে গেল। এবার আবার গোড়ার থেকে আমাদের দেখতে হবে যে দেখো এবার পটাশিয়াম তাহলে কি হলো? এই বাম পাশে আছে হচ্ছে 2টা আর ক্লোরিন আছে 2টা। এবার ডান পাশে আমাদের পটাশিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু একটা একটা করে আছে। আমরা এখানে একটা 2 বসাবো আমরা। তাহলে আমাদের দেখো তাহলে পটাশিয়াম এবং ক্লোরিন সমতা হয়ে গেল এবং অক্সিজেনের সমতা হয়ে গেল। তো আমরা সমতাপ্রাপ্ত সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ সমতা করা শিখলাম। এখন আমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে আমাদের গাণিতিক যে সমস্যাগুলো তার একটু সমাধান আমরা করব। লক্ষ্য করো একটা সমাধান, একটা প্রশ্ন আমরা দেখি যে 45 গ্রাম অর্থাৎ 45 গ্রাম হাইড্রোজেন সালফাইডের সাথে কি পরিমাণ ক্লোরিন উপযুক্ত পরিবেশে বিক্রিয়া করবে। দেখো আমরা তাহলে রাসায়নিক সমীকরণ ভিত্তিক আমাদের গাণিতিক সমস্যা করতে গেলে প্রথমে আমাদের রাসায়নিক সমীকরণটা লিখতে হবে, তারপরে করতে হবে। দেখো রাসায়নিক সমীকরণটা আমাদের কি হবে? তাহলে যে হাইড্রোজেন সালফাইড এর সাথে বিক্রিয়া করবে কে? ক্লোরিন। বিক্রিয়া করে সালফার এবং কি তৈরি করবে? HCl, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমাদের সমাধা করতে হবে প্রথমে। তাহলে সমাধা করতে গেলে আমাদের দেখো এখানে কি করতে হবে? এখানে সালফার একটা একটা ঠিক আছে। আমাদের এইখানে হাইড্রোজেন আছে 2টা, ক্লোরিন আছে 2টা, এই পাশে বাম পাশে। তাহলে ডান পাশে এখানে আমরা একটা 2 বসাবো। তাহলে দেখো আমাদের কি সমতা হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের সমতা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? দেখো এই পাশে তাহলে আমরা 45 গ্রাম 45 গ্রাম নিয়েছি হাইড্রোজেন সালফাইড, এইটা নিয়েছি আমরা। তাহলে আমরা রাসায়নিক ফর্মুলা মাফিক আগে ভরটা আমরা বের করি। 1 গুণ 2, হাইড্রোজেন তোমরা জানো ভর 1 আর সালফারের ভর হচ্ছে কত? 32। তাহলে সমান সমান হচ্ছে 34। অতএব 1 মোল হাইড্রোজেন সালফাইড সমান সমান হচ্ছে 34 গ্রাম। 34 গ্রাম। আর ক্লোরিন হচ্ছে দেখো ক্লোরিন তোমরা জানো পারমাণবিক ভর হচ্ছে 35.5 গুণ হচ্ছে 2, তাহলে কত আসে এখানে? 71। অতএব 1 মোল ক্লোরিন সমান সমান হচ্ছে 71 গ্রাম। আমরা এখানে গ্রাম লিখতে পারবো না, কারণ হচ্ছে আমাদের পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক নেই। এই জন্য আমরা এখানে যখন মৌল প্রকাশ করবো তখনই আমরা এখানে গ্রাম লিখতে পারবো। এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের চেয়েছে কি যে কি পরিমাণ ক্লোরিন উপযুক্ত পরিবেশে বিক্রিয়া করবে। তাহলে আমাদের কাজ কি করতে হবে? যে অতএব 34 গ্রাম হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম? 71 গ্রাম।
অতএব 1 গ্রাম হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 ভাগ হচ্ছে কত 34 এত গ্রাম, এবং 45 গ্রাম হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 ভাগ 34 গুণ হচ্ছে 45 এত গ্রাম। তাহলে আমরা এটা করে ফেলি, দেখো কত আসে আমাদের। তাহলে আমাদের আসে 71 গুণ 45 34 কত আসে দেখো 93.97 এত গ্রাম। তাহলে আমরা করে ফেললাম, দেখো তাহলে 93.97 গ্রাম। তাহলে আমাদের আসলে অঙ্কটা তোমরা তাহলে বুঝতে পারলে। আমরা আরো একটা গাণিতিক সমস্যা দেখি, লক্ষ্য করো। এবার দেখো যে 550 গ্রাম চুনাপাথরের তাপীয় বিয়োজনে কি পরিমাণ চুন পাওয়া যাবে। তাহলে আমরা ইচ্ছে দেখো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক নির্ণয় করে শিখলাম। এবার আসো বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, এবার আমরা কি করব দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ। কিভাবে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ, আমাদের বলেছে যে চুনাপাথর এর বিয়োজনে কি পরিমাণ চুন পাওয়া যাবে। তার চুনাপাথরের সংকেত তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেট, এইটের বিয়োজনে আমাদের কি পাবো আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের নেওয়া হয়েছে 550 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে চুনাপাথর নেওয়া হয়েছে। এইটার আমরা ভর বের করি। ক্যালসিয়াম হচ্ছে 40 ভর তোমরা জানো, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3 সমান সমান হচ্ছে কত হবে না 100। অতএব আমাদের দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান হচ্ছে 100 গ্রাম। আর এখানে চুন ক্যালসিয়াম অক্সাইড, এখানে দেখো ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 16 সমান সমান হচ্ছে 56। অতএব 1 মোল ক্যালসিয়াম অক্সাইড সমান সমান হচ্ছে 56 গ্রাম। অতএব আমরা বলতে পারি দেখো কি পরিমাণ চুন পাওয়া সম্ভব। আমাদের যেটা চাইবে সেটা শেষে দিয়ে লিখতে হবে। লক্ষ্য করো তো আমাদের যে অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত 56 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 56 ভাগ 100। অতএব 550 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, মানে চুন পাওয়া যাবে 56 ভাগ 100 গুণিত 550। তাহলে সমান সমান দেখো কত গ্রাম আমরা পাবো, করে ফেলি আমরা। দেখো 308 গ্রাম, 308 গ্রাম। তাহলে আশা করে বুঝতে পারলে যে কত গ্রাম চুন পাওয়া যাবে। তো আমরা বের করে ফেললাম। এরপরে আসছে আমাদের, আমরা আর একটা গাণিতিক সমস্যা দেখি। পটাশিয়াম ক্লোরেট এর তাপীয় বিয়োজনে 15 গ্রাম গ্যাসীয় উৎপাদ পেতে হলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন হবে। তো আমরা দেখো এটাও আমরা করি। আমাদের কি করতে হবে, পটাশিয়াম ক্লোরেট তোমরা জানো পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে হচ্ছে KClO3। এটিকে যদি আমরা তাপ দিই তাহলে কি পাবো আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস। তাহলে আমরা সমতা করি। তাহলে সমতা আমরা দেখে আসলাম একটু, এটা 2 দেওয়া লাগে, এখানে 3 দেওয়া লাগে, এখানে 2 দেওয়া লাগে। তাহলে সমতা হয়ে গেছে। এবার আমরা এইটার ভর বের করি।
পটাশিয়াম তোমরা জানো 39 হচ্ছে ভর, ক্লোরিন হচ্ছে 35.5, অক্সিজেন হচ্ছে 16 × 3। তাহলে এখানে দেখো কত আসছে এটা করলে, আর এখানে অক্সিজেনটা আমরা বের করব 3 × 16 × 2 সমান সমান দেখো কত মানে এখানে আমরা একটা বের করে ফেলি। লক্ষ্য করো তাহলে 39 যোগ 35 প্লাস 348 যা হবে তার সাথে আমরা গুণিতক 245। এখানে আসতেছে হচ্ছে গিয়ে 245। অতএব আমরা বলতে পারি যে 2 মোল পটাশিয়াম ক্লোরেট সমান সমান 245 গ্রাম। আর এখানে কত হবে না 96, তাই 3 মোল অক্সিজেন সমান সমান হচ্ছে 96 গ্রাম। লক্ষ্য করো রাসায়নিক ফর্মুলা বলতেছে যে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায় 3 মোল অক্সিজেন, তার মানে কি 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে হচ্ছে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তা আমাদের কি চেয়েছে অঙ্কে যে তাপীয় বিয়োজনে 15 গ্রাম গ্যাসীয় উৎপাদ পেতে হলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। তার মানে আমরা বিক্রিয়কটা বের করব, উৎপাদ থেকে বিক্রিয়কে আসবো। তাহলে আমরা লক্ষ্য করো যে 96 গ্রাম অক্সিজেন পেতে আমরা আমাদের পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে 250 গ্রাম, 1 গ্রাম আর 15 গ্রাম। তাহলে অতএব আমরা লিখব 96 গ্রাম অক্সিজেন পেতে AClO3 পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন কত গ্রাম 245 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম অক্সিজেন পেতে মানে গ্যাসীয় উৎপাদ পেতে, এটাই তোমাদের গ্যাসীয় উৎপাদ। দেখো গ্যাসীয় উৎপাদ পেতে আমাদের পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন 245 ভাগ হচ্ছে 96 এবং কত গ্রাম আমাদের 15 গ্রাম পেতে। তাহলে দেখো 15 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন 245 ভাগ হচ্ছে 96 গুণ হচ্ছে 15। কত আসে তাহলে আমরা করে ফেলি 245 গুণ 15 38 দশমিক দেখো 28 গ্রাম। তাহলে আমাদের চেয়েছে কি পটাশিয়াম ক্লোরাইড, তাহলে 96 গ্রাম অক্সিজেন পেতে আমাদের পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন 245 গ্রাম, 1 গ্রাম পেতে কত আর হচ্ছে 15 গ্রাম পেতে কত। তাহলে আমাদের 1 গ্রাম পেতে কম লাগবে তাহলে ভাগ হবে, আর 15 গ্রাম পেতে বেশি লাগবে তাহলে গুণ হবে। তাহলে আশা করি তাহলে বুঝতে পারলে 245 আমরা আর একটু করে দেখি আবার 15 ঠিক আছে 38.28 গ্রাম লাগবে। তাহলে আশা করি বুঝতে পারলে। এরপরে আসো আমাদের আমরা আর একটা অঙ্ক দেখি আমরা যে দেখো 650 গ্রাম চুনাপাথরের সাথে 125 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত অণু কত গ্রাম কত আয়তন কত মোল গ্যাসীয় উৎপাদ পাওয়া যাবে। এখানে দেখো তাহলে কয়টা অঙ্ক 1টা 2টা 3টা 4টা, আমরা একটা একটু করে দেখাই। লক্ষ্য করো বাকিগুলো তোমরা একইভাবে করতে পারবে। তাহলে তোমরা জানো যে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান করতে হলে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটিকে লিখতে হবে এবং তার সমতা করতে হবে, তারপরে কাজ করতে হবে। লক্ষ্য করো আমাদের চুনাপাথর, তাহলে চুনাপাথরের সঙ্গে তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট এর সাথে কি বিক্রিয়া করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না। বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে সমতা করার জন্য দেখো এখানে কি করবে এখানে 2 দেওয়া লাগে। আর দেখো সব সমতা মনে হয়ে গেছে আমাদের। তাহলে আমরা কিভাবে করব দেখো এইটা আমরা ক্যালসিয়াম
কার্বনেট মানে চুনাপাথর নিয়েছি হচ্ছে আমাদের কত 650 গ্রাম, আর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি 125 গ্রাম। আমরা প্রথমে লিমিটিং বিক্রিয়ক আমাদের বের করতে হবে আমাদের, কারণ কি লিমিটিং বিক্রিয়কের উপরেই কিন্তু উৎপাদের পরিমাণটা নির্ভর করে। কি বলুন, গ্যাসীয় উৎপাদ, এইটি তোমার হচ্ছে সেই গ্যাসীয় উৎপাদ। তোমরা জানো এইটা হচ্ছে লিকুইড আর এটা কি সলিড, তাহলে এটা হচ্ছে তোমার সলিড উৎপাদ। তাহলে আমরা ব্র্যাকেট এখানে আমরা এস লিখবো, এখানে দেখো জে লিখছি, আর এখানে এল লিখছি, আর এখানে আমরা জি লিখছি। তাহলে আমাদের দেখো রাসায়নিক ফর্মুলা বলতেছে যে আমাদের এই যে এখানে আমাদের ভরটা বের দেখো কত হবে, 100 হবে। আমরা একটু আগে বের করে নিয়ে আসলাম। অতএব দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান থেকে 100 গ্রাম, আর এখানে আবার হচ্ছে 2 × 1 প্লাস 35.5। তোমরা জানো যে এখানে ভরটা কিভাবে বের করতে হয়। তাহলে আবার এখানে কত, যে 36.5, তাহলে হবে 73 হবে, তাই না? অতএব 2 মোল HCl সমান সমান কত, 73 গ্রাম। তাহলে রাসায়নিক ফর্মুলা বলতেছে যে 100 গ্রাম চুনাপাথরের সাথে HCl বিক্রিয়া করে কত, 73 গ্রাম। একে কত, আর দেখি আমরা এখানে কত। আমরা একটু রাফে একটু করে নিয়ে আসি। দেখো লক্ষ্য করো যে আমাদের 100 গ্রাম চুনাপাথরের সাথে বিক্রিয়া করে 73 গ্রাম, একের সাথে কত, আর হচ্ছে আমাদের 650 এর সাথে কত। এটুকু একটু করে দেখো, রাফে আমরা করি। দেখো তাহলে 73 গুণিতক 650 ভাগ 800 কত আসে দেখো, তাহলে 400, এখানে আসে হলো 474.4। কিন্তু এইভাবে আমরা নিব না, তাহলে উল্টায় লিখবো, কারণ এইখানে এই সংখ্যাটার থেকে এখানে একটা বড় সংখ্যা হয়ে গেছে। কিন্তু যদি এই সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে ছোট হতো, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখলে আমাদের সুবিধা হতো। তাহলে আমরা এক ধাপে করার জন্য আমরা কাজটা উল্টায় লিখবো। তখন আমরা দেখো কিভাবে আমরা উল্টায় লিখবো। তাহলে এবার উল্টায় লিখলে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো যে 73 গ্রাম HCl এর সাথে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত গ্রাম, 100 গ্রাম। 1 গ্রাম HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 100 ভাগের 73, আর হলো আমাদের কত গ্রাম, 125 গ্রাম। HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 125, এইটা আমরা করে দেখি কত আসে। দেখো 100 গুণিতক 125 ভাগ 73, 171। এবার ঠিক আছে, 171.2328। তো আমরা এই লিখতে পারি 171. এইটি আমরা দুই অঙ্ক নিই, 171.23 গ্রাম। 171.23 গ্রাম। তাহলে দেখো এই 125 গ্রাম HCl এর সাথে এই ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া মানে সঠিকভাবে রাসায়নিক ফর্মুলাভাবে বিক্রিয়া করতে পারে 171.23 গ্রাম, কিন্তু এখানে নেওয়া হয়েছে কত, 650 গ্রাম। তাহলে এখানে দেখো লিমিটিং বিক্রিয়া কোনটি, যে আসলে বিক্রিয়া পাত্রে থেকে যায় কোনটি, বিক্রিয়া পাত্রে থেকে যাচ্ছে তোমার এই ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এইটা, যে HCl। তাহলে আমরা জানি লিমিটিং বিক্রিয়কের উপরেই কিন্তু আসলে তোমার কি হবে, উৎপাদের পরিমাণটা নির্ভর করবে। তাহলে আমাদের চাইছে দেখো প্রথম অঙ্কটা কি চেয়েছে, যে বিক্রিয়ায় কত অণু, কত গ্রাম, কত আয়তন, কত মোল গ্যাস উৎপাদ পাওয়া যাবে। তো আমরা এখানে দেখো আমরা এই কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 12, অক্সিজেন 16 × 2 সমান সমান কত, 44। অর্থাৎ তোমরা জানো 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান হচ্ছে কত, 44 গ্রাম। তাহলে আমরা গ্রামে যদি বের করি, তাহলে আমরা 44 গ্রাম দিয়ে করব, যে 73। তাহলে লিমিটিং বিক্রিয়কের উপরেই কিন্তু আসলে উৎপাদের পরিমাণটা নির্ভর করবে। তাহলে 73 গ্রাম থেকে 73 গ্রাম HCl থেকে আমরা পাই হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 1 গ্রাম থেকে কত, আর 125 গ্রাম থেকে কত, এইটা আমাদের করতে হবে। তাহলে আমরা দেখো এই পার্টটা করার পরে আমাদের ওই পার্টটা করতে হবে। দেখো তাহলে এখানে লিখবা যে এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়া হলো HCl,
এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কের উপরেই বিক্রিয়ার উৎপাদ নির্ভর করে। লিমিটিং বিক্রিয়কের উপর উৎপাদের পরিমাণ নির্ভর করে। লিমিটিং বিক্রিয়কের উপরে উৎপাদের পরিমাণটা নির্ভর করে। তাহলে আমরা কিভাবে লিখবো এখন? দেখো, এই কথাটা আমাদের লিখতে হবে। লেখার পরে আমরা এই কাজটা করব যে আমরা প্রথমে যদি আমরা গ্রাম বের করতে চাই, প্রথমে অনুসংখ্যা যে কোনোটা বের করতে হবে, আমরা গ্রামটাই বের করি আগে। দেখুন, অতএব কি করতে হবে যে 73 গ্রাম HCl থেকে কার্বন ডাইঅক্সাইড মানে গ্যাসীয় উৎপাদ পাওয়া যায় 44 গ্রাম। অতএব 1 গ্রাম HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44/73 আর কত 125। এইটা হবে মানে এইটাই সম্পূর্ণভাবে বিক্রিয়া করেছে, তো এর জন্য আমরা 125 গ্রাম থেকে আমরা আমাদের যেতে হবে। 125 গ্রাম HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44/73 গুণ 125। 125। এখন আমরা দেখি কত আসে। দেখো, তাহলে 125 গুণিত 44/73 75 75.34 গ্রাম। এত গ্রাম গ্যাসের উৎপাদ পাওয়া যাবে। তাহলে এটা গ্রামে বেরিয়ে গেল। আমরা যদি অনুসংখ্যা নির্ণয় করতে চাই বা আয়তন নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একইভাবে বের করতে হবে। এখন আমি একটু দেখাই এটা কিভাবে আমরা বের করব। আমরা এখানেই দেখাই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত 44 গ্রাম। আবার 1 মোল কার্বন ডাইঅক্সাইডে দেখো, কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে কতটি 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রোর সমান সংখ্যক তোমরা জানো। আমি যদি এখানে এই 44 এর জায়গায় এইটা বসাই দিতাম, তাহলে কিন্তু আসলে আমরা কি পাইতাম? আমরা অনুসংখ্যা পাইতাম। আমরা যদি আয়তন, আবার দেখো যে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন সমান সমান কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তা আমরা যদি এখানে এর 22.4 লিটার বসাতাম, তাহলে এখন আমরা আয়তনটা পেয়ে যেতাম। আবার কত মোল? আমরা দেখো এখানে কিন্তু 1 মোল, এখানে কোনো সংখ্যা নেই এখানে, তার মানে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তখন আমরা যদি এইখানে আমরা 1 মোল বসাবো, 44 এর যদি 1 মোল বসাই, তাহলে যে আমরা কি লিখবো? 73 গ্রাম HCl থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো 1 মোল, 1 গ্রাম থেকে 125 গ্রাম থেকে। তখন আমরা এখানে আমাদের মোল বেরিয়ে যাবে। তাহলে দেখো সব এইভাবে এই কয়টা জিনিস তোমরা মনে রাখলে একটু সব বের করতে পারবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে আমি যে দেখালাম যে একটা অঙ্ক থেকে এখানে দেখো কয়টা অঙ্ক করা যাবে, 1টা 2টা 3টা 4টা অঙ্ক করা যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় আমি আর সামনের দিকে আগালাম না। তো তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, তাহলে দেখো এই যে রাসায়নিক সমীকরণ কীভাবে সমাধান করতে হয়, তারপরে কিভাবে তোমার রাসায়নিক সমীকরণ ভিত্তিক অঙ্কগুলো করতে হয়, এগুলো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখতে হবে, এরপর রাসায়নিক বিক্রিয়া কী করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করার পরে তারপর যেটা চাইবে আমরা মানে আর যেটা থেকে চাইবে এই দুইটার আমরা ভর বের করবো, তারপরে আমরা যেটা চাইবে সেটাকে আমরা শেষে লিখবো। এরপর আমরা অঙ্কগুলো করে ফেলবো। এভাবে আমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক অঙ্কগুলো সহজেই করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।